আমরা যে দৃশ্য দেখলাম যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা চলমান জ্বালানি সমস্যা নিয়ে সরকারকে সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করলেন এবং আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী হোল হার্টেডলি সেটা অ্যাকসেপ্ট করলেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানালেন এবং আমাদের বিরোধী দলের সকল সদস্যদেরকে উনি ধন্যবাদ জানালেন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 2 মাসের সরকার এই অল্প সময়ে যে সফলতা অর্জন করেছে, আজকে এই সফলতা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে মাননীয় স্পিকার। এমনকি নতুন নেপালের সরকার তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে মাননীয় স্পিকার। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে একটা ধন্যবাদ বাক্য আমরা শুনতে পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা এই সংসদ পেয়েছি। আমরা একটি প্রাণবন্ত এবং রোমাঞ্চকর সংসদই চেয়েছিলাম। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলেছিলেন যে উনি নাকি আমাদের মন পেতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আমাদের মন কিভাবে পাবেন মাননীয় স্পিকার? ওনারা যদি জুলাই আন্দোলনকে তাদের একক অর্জন বলে দাবি করতে চান তখন তো আমাদের মন ব্যথিত হয় মাননীয় স্পিকার। তখন তো আমরা তাদেরকে এই মন কিভাবে দিব মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, কিছুদিন পূর্বে বিরোধী দলের এক সদস্য এই সংসদে বলেছিলেন যে তৎকালীন জুলাই আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে এক পুলিশ অফিসার যে ভিডিও দেখাচ্ছিল যে একটা গুলি করলে একটাই মরে, বাকিরা সরে না, যারা সরে না এটা নাকি তারাই ছিলেন মাননীয় স্পিকার। সেখানে তো আমরাও ছিলাম মাননীয় স্পিকার। তাহলে আমাদের 400-র অধিক সহযোদ্ধাকে আমরা কিভাবে হারালাম? মাননীয় স্পিকার, এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। আজকে আমি একটি সত্য তুলে ধরতে চাই। 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, 2024 সালেও কোটা আন্দোলন হয়েছে এবং অনেকেই হয়তো জানেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 15ই জুলাই লন্ডনের টাওয়ার হিলে একটি সমাবেশে উনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো আসে তাহলে এই যে কোটা সমস্যা, এই কোটাকে 56% থেকে কমিয়ে 5%-এ আনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা বিচক্ষণ, কতটা দূরদর্শী মাননীয় স্পিকার, যে আজ থেকে সেই 2014 সালে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। মাননীয় স্পিকার, 2024-এর গণহত্যার দাগ লেগে আছে আওয়ামী লীগের হাতে, 90-এর ছাত্র হত্যার দাগ লেগে আছে জাতীয় পার্টির হাতে, আর 71-এর গণহত্যার দাগ লেগে আছে আরেকটি দলের হাতে। মাননীয় স্পিকার, বিএনপি। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, বিএনপি একমাত্র দল যাদের হাতে কোনো রক্তের দাগ নেই। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের আশ্রয়স্থল এবং বিএনপি গণমানুষের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে কাজ করে এবং আজকে আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিরলসভাবে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম। আই রিপিট মাননীয় স্পিকার, 17 বছর। এখানে আমার ডান পাশে যারা বিরোধী দলের সদস্যরা আছেন তাদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও হয়তো 3-4 বছরের বেশি নয়।
তো মাননীয় স্পিকার, আমাদেরকে রাজপথের হুঙ্কার দিয়ে রাজপথে আন্দোলনের কথা বলে লাভ নেই। আপনারা যদি আমাদের মন পেতে চান তাহলে ওপেন হার্ট নিয়ে আসুন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে এই বাংলাদেশকে করব। আপনাকে মাননীয় স্পিকার ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী আসন গাজীপুর 2, 8,04,333 জন ভোটার নিয়ে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা। রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান নিয়ে এদেশের অন্যতম শিল্পনগরী, এটি উত্তরবঙ্গের সাথে ঢাকার গেটওয়ে। গাজীপুরে আছে উন্নয়নের নামে বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের নিদর্শন বিআরটি প্রকল্প, যা বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটাকে দ্রুত অপসারণ করা দরকার, কারণ এটা যানজট দুর্ঘটনা স্থানে পরিণত হয়েছে। এটাকে সরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আরো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তার আওতায় গাজীপুরকে বিশেষ নজর দিতে। এখানে গাজীপুরের তরুণদের মাদকের ছোবল থেকে বাঁচাতে না পারলে শিল্প বাণিজ্য এবং ঢাকা শহরের নিরাপত্তা বিঘ্নিত হবে। মাননীয় স্পিকার, আমরা বর্তমানে